স্টার্টআপকে অগ্রাধিকার দিয়ে সেই জায়গা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ফল সবজি কৃষকদের জন্য গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস, তার মধ্যে যাতে বড় মাত্রায় কৃষকরা যেতে পারে তার ব্যবস্থা এই বাজেটে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হল যে আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আর্থিক গ্রোথ 9.2% থাকবে বলে আশা করা যাচ্ছে। সেটা সবচেয়ে বড় বিষয়। 9.2% এই করোনার পরিস্থিতির পরেও। ডিফেন্সে, যেটা একসময় ডিফেন্সে আমরা জানি যে বড় মাত্রা বাজেট আমাদের আছে, থাকে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে আরো বাড়িয়েছেন, কিন্তু একসময় আমরা দেখতাম যে ডিফেন্সের সম্পূর্ণ বাজেটেই অস্ত্র বা কোনো কিছু ক্রয় করা বিদেশ থেকে এবং মেইনটেনেন্স পর্যন্ত বিদেশের কোম্পানির দ্বারাই হতো। বড় মাত্রায় আমাদের ধনরাশি বিদেশে চলে যেত। এই বাজেটে আমরা এটাও লক্ষ্য করেছি যে ঘরেলু যে ডিফেন্সের সরঞ্জাম বা মেইনটেনেন্সের জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে, ইন্ডিয়ানস, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ক্যাপেক্স ঘরেলু কোম্পানির জন্য রাখা হয়েছে 65%। সেটা ভারতীয় ডিফেন্সের সামগ্রী তৈরি করার যে কোম্পানিগুলি রয়েছে এবং তাকে সশক্তিকরণের একটা সাহসিক পদক্ষেপ। একটা রাজ্যের বা দেশের জিডিপি কিসের উপর নির্ভর করে? कैपिटल एक्सपेंडिचर 7.5 लाख करोड़, 7.5 लाख करोड़ ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বাজেটে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে পর্যন্ত আরবিআই মাধ্যমে ডিজিটাল কারেন্সির দিকে যাওয়া এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্সে রিল্যাক্সেশন এই বাজেটে রয়েছে। আর যেটা আমি প্রথমে বলেছি, ইনকাম ট্যাক্স যে স্ল্যাব, তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এই বাজেটে। যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.54 লাখ করোড় 2022-23-এ, তার মানে আগের চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হয়েছে। 35% ক্যাপিটাল এক্সপেন্ডিচার।
আর সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, যেটা আমি আস্তাবল ময়দানে বলেছিলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আপনাদের কাছে আসার আগে আমি দেখছিলাম আপনাদের মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, বাজেট প্রস্তুত করার আগে থেকে শেয়ার বাজার আপে যাচ্ছে এবং এগুলি প্রমাণিত করে যে বাজেট স্টেবল বাজেট, কৃষকমুখী বাজেট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মুখী বাজেট, জনজাতিদের বাজেট, আম জনতার বাজেট, নিউ জেনারেশনের জন্য বাজেট, জব ক্রিয়েশনের বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কে বাড়িয়ে গ্রোথ রেট বাড়ানোর বাজেট और ডিজিটাইজেশনের দিকে যাওয়া, কুল মিলিয়ে এক প্রশংসনীয় এবং আগামী 25 বছর পর্যন্ত আমাদের দিশারেখা কি হবে এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। তার জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং দেশের বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, আরেকটা বিষয়, আমাদের অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার রবীন্দ্রনাথ মহোদয়ের যে প্রয়াণ হয়েছে তার জন্য আমি অত্যন্ত মর্মাহত। উনি 2003 থেকে 2018 পর্যন্ত 15 বছর স্পিকারের ভূমিকায় ত্রিপুরা বিধানসভাকে প্রামাণিকতার সঙ্গে পরিচালনা করেছেন। আমরা সবাই অত্যন্ত মর্মাহত। দীর্ঘদিন যাবৎ উনি ডায়ালিসিস নিচ্ছিলেন। ওনার পরিবারের সঙ্গে আমার পরিচয় আছে। আমি ওনার আত্মার শান্তি এবং সদ্গতি কামনা করি। ওনাদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি এবং উনি একটা লম্বা সময় বিধায়ক ছিলেন। 15 বছর স্পিকার ছিলেন, কিন্তু বিধায়ক ছিলেন 3 দশক। তো স্বাভাবিকভাবে আমরা একজন বয়োজ্যেষ্ঠ এবং পরিপক্ষ রাজনীতিবিদকে হারিয়েছি। আমি আবারও ওনার পরিবারের সমস্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। চলো, आप लोग कुछ पूछना है? স্যার, এবারে কেন্দ্রীয় বাজেট ত্রিপুরার উন্নয়ন এবং আপনার যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এটাতে কতটা সাহায্য করবে এই লক্ষ্য? देखिए, त्रिपुराते इंफ्रास्ट्रक्चरल डेवलपमेंट आपको तो देख नहीं रहे, आपके बंधु लोग वहां आपके ऊपर, तो ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটা রাজ্যের জিডিপি বাড়ায়। আমি আগেই বললাম, তো এই যে 25,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে হবে, নিশ্চিত আমাদের অনেকগুলি প্রস্তাব রয়েছে ন্যাশনাল হাইওয়ে, সেগুলো তার মধ্যে আসবে। আর কালকে মাননীয় প্রধানমন্ত্রী 10:30 সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে 2 ওয়ে কথা বলবেন। তো স্বাভাবিকভাবে বাজেটের উপর বলেছেন। আমরা এমনি তো লিখিত ভাবে পাঠিয়েছিলাম, কিন্তু আমি যখন দেখে নিয়েছি যে রেলওয়ে এবং ন্যাশনাল হাইওয়ের মধ্যে বড় মাত্রা
বাজেটে রাশি রাখা হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের যে 25 বছরের যে রূপরেখা আমরা তৈরি করেছি সেটার মধ্যে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের বিষয় আছে। তো স্বাভাবিকভাবে ন্যাশনাল হাইওয়ে এবং আমাদের রেলের কতগুলি প্রজেক্ট আছে, অল্টারনেটিভ রেলওয়ে লাইন, বিলুনিয়া টু বাংলাদেশে বিলুনিয়া পর্যন্ত লাইন, পেচারতল ধর্মনগর কৈলাসহর লাইন, এগুলো আমরা পাঠিয়েছি সময়ে সময়ে কেন্দ্র সরকারের কাছে। আমাদের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের জন্য আমরা লিখেছি যে এজিএমসি বা টিএমসিতে যাতে দেওয়ার পারমিশন দেওয়া হয়, কারণ কি ফ্রেশ এইমস করা অনেকটা সময় সাপেক্ষ। আগে এইমস এর যে প্যারামিটার ছিল সেগুলোর মধ্যে গ্রিন ফিল্ডেই তৈরি করা হতো, এটাই প্যারামিটার। এখন কিছুটা হয়তো চেঞ্জ করছে, আমি যতটা জানি। তো স্বাভাবিকভাবে আমাদের টিএমসি হোক আর জিবি হসপিটাল হোক, এইমস আমরা নিয়ে আসলেন। নিশ্চিত যেভাবে ত্রিপুরাতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং হেলথের যারা রয়েছেন ডাক্তার থেকে নিয়ে আমাদের হেলথ কর্মীরা একের পর এক, চাहे কার্ডিওতে হোক আর নিউরোসার্জিতে হোক আর বাকি সব ডিপার্টমেন্ট ভালো কাজ করছে, প্রশংসনীয় কাজ করছে। আমি আশা করি এই বাজেটের মাধ্যমে ত্রিপুরা অনেকাংশে লাভান্বিত হবে। স্যার, আরেকটা প্রশ্ন, যে আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকরা তো ইতিমধ্যে আমাদের বিভিন্ন নাম কুড়িয়েছে সারা বিশ্বে, তো এই যে ন্যাচারাল ফার্মিং, এই বিষয়টা আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষকদের কেমন সাহায্য করবে? নিশ্চিত খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। ন্যাচারাল ফার্মিং এর বিষয়ে হয়তো আমরাও সবাই সঠিকভাবে জানি না, পুরো তথ্য আমার কাছে নেই। একখানা গাই দিয়ে 1 একর জমিন চাষ করা যায়। তার জন্য সেই গায়ের বা সেই গাভীর থেকে যা যা মলমূত্র এভরিথিং কাজে লাগিয়ে সেটা করা যেতে পারে। আর সেটা আমরা লক্ষ্য করেছি এখন যেটা গুজরাটে পরীক্ষামূলক ভাবে বড় অংশ করা হয়েছে, হরিয়ানাতে করা হয়েছে, যে প্রোডাকশনও 1.5 গুণা বেশি, আবার খরচা কম। তো আমরা ত্রিপুরা তো ন্যাচারাল ফার্মিং এর দিকে যাব, আমাদের বাজেট আসবে, আমি কথা বলবো এগ্রিকালচার মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে, যে ত্রিপুরা তো আমরা ন্যাচারাল ফার্মিং এর দিকে যাবো। এমনি তো দেখুন ত্রিপুরাতে ন্যাচারাল ফার্মিং আছে, পাইনাপল যেটা রয়েছে এটা ন্যাশনাল ফার্মিং, তার মধ্যে কোনো কিছু দেওয়া হয় না। তো কাঁঠাল হোক, আমাদের ফ্রুটস গুলো যে কাঁঠাল হোক, পাইনাপল হোক, এগুলো সব ন্যাচারাল ফার্মিং। তো বাস তার একটা মানে ডিক্লারেশন। তো নিশ্চিত ন্যাচারাল ফার্মিং একটা আমাদের জন্য খুব সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসবে, কারণ কি কেমিক্যাল ফার্মিং এর পর জমির কি অবস্থা সেটা পাঞ্জাব দিয়ে প্রমাণিত হয়। ন্যাচারাল ফার্মিং দিকে যত তাড়াতাড়ি আমরা চলে যাব তত দেশবাসীর জন্য ভালো হবে। মাননীয় প্রধানমন্ত্রী সময় থাকতেই যে ন্যাচারাল ফার্মিং দিকে গিয়েছে তার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা বিষয়, যে প্রাইম মিনিস্টার কি কালকে কথা বলতে সিএম এর সাথে? আগামীকালকে বলবে 10:30 সকাল। মানে এজেন্ডা কি বাজেট। আমার একটা অন্য বিষয়ে প্রশ্ন ছিল, প্রশ্ন হলো আজকে ক্যাবিনেটে কোনো কিছু ডিসিশন আসবে? ও সুশান্ত চৌধুরী তাহলে আমার চাকরি যে হবে। স্যার, ওইটা একটু ছোট করে দিতে বলে দিলাম। হ্যাঁ, আমাদের তো একটু ছোট করে জলের